আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হালকিনস্টাইন একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। সো আজকে হচ্ছে আমরা ফাইনাল সেকেন্ড পেপারের অগ্নিবীমা সম্পর্কে পড়ব। আজকে চ্যাপ্টারটা হবে হচ্ছে চ্যাপ্টার 13, অগ্নিবীমা। সো অগ্নিবীমা আমরা এর প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে পড়েছিলাম বিমার ধারণা, জীবন বিমা, নৌবিমা। আজকে হচ্ছে ফাইনালি কি অগ্নিবীমা। সো অগ্নিবিমানের মধ্যে তোমরা বুঝতেই পারছো কি আগুন লাগার মাধ্যমে কোনো ধরনের সম্পত্তি যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে, ঠিক আছে, তার বিরুদ্ধে বিমা কোম্পানি বা বিমাকারী যে আর্থিক সহায়তা প্রদান করে থাকে সেটা নিয়ে কি অগ্নিবীমাটা আসলে কনসেপ্টটা আসছে আসলে। তো আমরা যদি ফার্স্টে দেখি যে বিমায় বিমাকারী আগুনের কারণে ক্ষতিগ্রস্ত অস্থাবর বা স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের প্রতিশ্রুতির জন্য কি প্রিমিয়াম গ্রহণ করে তাকে কি বলে, অগ্নিবীমা বলে। ঠিক আছে। সো বিমাকারী তোমার হচ্ছে কি প্রিমিয়ামের বিনিময়ে তোমার বিমাকৃত বস্তু, স্থাবর বা অস্থাবর বস্তুর কোনো ধরনের যদি অগ্নিকাণ্ডের কারণে যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে তার ক্ষতিপূরণ কি সে দিয়ে থাকবে। ওকে, ক্ষতিপূরণের কি দিবে, সে নিশ্চয়তা প্রদান করবে বা প্রতিশ্রুতি দিবে। তো অগ্নিবীমা হলো অগ্নিজনিত বিপদের ঝুঁকি মোকাবেলার একটি আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। তো তোমাদের যদি ক নাম্বার জন্য এটা আসে, এরকম কোশ্চেন আসে, এই লাইনটা লিখলে টিচাররা ভালোই ইমপ্রেস হবে। লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট। অগ্নিবীমা হলো অগ্নিজনিত বিপদের ঝুঁকি মোকাবেলার একটি আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। অগ্নিবীমার হচ্ছে কয়টা পক্ষ, দুইটা পক্ষ থাকে। ঠিক আছে। সো মিনিমাম দুইটা পক্ষ থাকবে, বিমাকারী আর কি বিমা গ্রহীতা। আচ্ছা, এবার আসি অগ্নিবীমা বা অগ্নিবীমা পত্রের শ্রেণীবিভাগ। আচ্ছা, এখন আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে বিমা সম্পর্কে বেশ আলোচনা হয়েছে। সো বিমা কি জিনিস, বিমা কিভাবে রান করে, বিমা মানে কীভাবে প্রিমিয়াম দিতে হয়, কয় রকমের প্রিমিয়াম আছে সে সম্পর্কে আমরা আলোচনা করছি। এখন সেই জন্য কি আমরা এই ক্লাসটায় ডিরেক্ট অগ্নিবীমার শ্রেণীবিভাগে চলে যাচ্ছি। ওকে, সো অগ্নিবীমার শ্রেণীবিভাগটা যদি দেখি, ফার্স্টে আসি কি মূল্যায়িত বিমা। মূল্যায়িত বিমা জিনিসটা হচ্ছে যে কি তুমি যে সম্পদের উপর বিমা করতেছো, লাইক তুমি ধরো, আমি হচ্ছে আজকে ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি এক্সাম্পল দিব হচ্ছে গার্মেন্টসের। ওকে, কারণ তাদের মধ্যে ওই জায়গাগুলোর মধ্যে বেশি কি হয়, আগুন লাগে আর কি বেশি। তো ধরো তোমার একটা গার্মেন্টস আছে, তোমার গার্মেন্টসের একটা ওয়্যার হাউস বলতে কি তোমার গুদাম। ওকে, তো তুমি এই গুদামের উপরে কি করছো, তুমি এই গুদামের উপরে বিমা করছো। কিসের বিমা, যদি এই গুদামের মধ্যে যদি বাই চান্স আগুন লাগে, অগ্নিকাণ্ড হতে পারে, অন্য অনেক কারণ হতে পারে, অথবা তোমার হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, তুমি কেমিক্যালের গুদামের জন্য বিমা করছো। এখন এই মূল্যায়িত বিমা বলে যে তুমি যখন বিমা করবা তখন তোমার এই ওয়্যার হাউসের বা এটার নির্মাণ খরচ বা এটার বাজার প্রাইস বা মার্কেট প্রাইস সেটা তুমি নির্ধারিত করে দিবা। ধরো তোমার এই যে তোমার গুদামের ওভারঅল কস্টিং হচ্ছে ধরো 10 লক্ষ টাকা। ঠিক আছে। সো তুমি ফার্স্টে স্পেসিফাই করে নিছো যে কি 10 লক্ষ টাকার তোমার গুদাম, এর মধ্যে ধরো তোমার কিছু প্রোডাক্ট আছে। ওকে, এই প্রোডাক্টের দাম ধরো আরো 20 লক্ষ টাকা। ওকে, সো অগ্নিবীমা চুক্তিতে তোমার 30 লক্ষ টাকার মেনশন থাকবে। সো তোমার যদি এখানে আগুন লেগে যদি এই পুরা ওয়্যারহাউস বা গুদাম যদি ঝলসে যায়, প্রোডাক্টগুলো যদি পুরো ছাই হয়ে যায়, তাহলে কি তোমাকে বিমা কোম্পানি ডিরেক্ট 30 লক্ষ টাকা দিবে, স্পেসিফাই করা আছে। সো এটা কি বলে, মূল্যায়িত বিমা বলে। ঠিক আছে, সেটা পূর্ব নির্ধারিত হয় আর কি সাধারণত। অমূল্যায়িত বিমাপত্র কি, অমূল্যায়িত বিমাপত্র মানে বুঝতে পারছো, মানে ওয়ার্ডটা দিয়ে তোমরা বুঝতে পারতেছো যে কি এই ক্ষেত্রে তোমার যে গুডাউন বা তোমার যে গুদাম, এটাকে তুমি স্পেসিফাই করো নাই, তুমি জাস্ট বিমাপত্র উল্লেখ করে আসছো যে কি তোমার ওয়্যারহাউস আর প্রোডাক্ট, তোমার ওয়্যারহাউসে যদি আগুন লাগে তাহলে কি এই ওয়্যারহাউসের ক্ষতিপূরণ তোমার বিমা কোম্পানি দিবে। ওয়্যারহাউসে যতগুলা প্রোডাক্ট আছে এগুলো যদি পুড়ে যায় তাহলে কি ওটারও ক্ষতিপূরণ কি দেবে, বিমা কোম্পানি দিবে বা বিমাকারী দিবে। সো এক্ষেত্রে কোনো স্পেসিফিকেশনস নাই আসলে কত টাকা বা কত টাকা দিবে। সো এই ক্ষেত্রে বিমা কোম্পানি ইউজুয়ালি যেটা করে, যখন আগুন লাগার পরে যাচাই বাছাই করে, তদন্ত করে যে কত টাকার প্রোডাক্ট ছিল অ্যাকচুয়ালি, আর এটার ভাড়া অ্যাকচুয়ালি মানে এটার নির্মাণ খরচ কত, এগুলো পরে তত্ত্বাবধান করে তারপর একটা ভ্যালু প্রদান করে বিমা গ্রহীতাকে। আচ্ছা, এবার আসে গড়পরতার বিমাপত্র। গড়পরতার বিমাপত্রের ব্যাপারটা হচ্ছে এমন, ধরো তোমার গুডাউন আছে বা তোমার গুদাম আছে। ওকে, তোমার গুদামের মধ্যে বেশ কয়েকটা প্রোডাক্টও আছে। তো তোমার এই সাইডে একটা বাইরে একটা খাম্বা আছে, ধরো ইলেকট্রিসিটি যেটা ট্রান্সমিটার যেটাকে বলে, ধরো একটা খাম্বা আছে। এখন সামহাও এখানে আগুন লাগছে, আগুন লাগার কারণে তোমার ওয়্যার হাউসের একটা সাইড খুব বাজেভাবে আগুন লাগছে, একটা সাইডে আগুন লেগে ওই গুদামের একটা সাইডের কি অনেকগুলো প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে বা পুড়ে গেছে। এখন
ওই বিল্ডিংয়ের নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো ছিল, মানে হচ্ছে কি ফায়ার এক্সটিংশার ছিল, মানে অগ্নি নির্বাপক যন্ত্র ছিল। সো ওটার মাধ্যমে এটা কি করছে, মোটামুটি আগুনটা নিভায় ফেলতে পারছে। এখন ক্ষতিগ্রস্ত তো স্টিল হয়েছে, রাইট? সো এই যতটুকু ক্ষতি হয়েছে, বিল্ডিংয়ের যতটুকু ক্ষতি হয়েছে, যতটুকু প্রোডাক্ট ক্ষতি হয়েছে, অতটুকুর ক্ষতিপূরণ কি আনুপাতিক হারে বীমা কোম্পানি তোমাকে দিবে। মানে তোমার যেহেতু পুরাটা গুদাম পুড়ে নাই, তোমার যদি সবগুলো প্রোডাক্ট নষ্ট হয় নাই, যতটুকু নষ্ট হয়েছে, যতটুকু ক্ষতি হয়েছে, সেইটুকুর কি দিবে, ক্ষতিপূরণ দিবে। ধরো তুমি 10 লক্ষ টাকার বীমা করছিলা, ধরো, ঠিক আছে? এখন তোমার ধরো 30% নষ্ট হয়েছে, 30% ড্যামেজ হয়েছে, তাহলে তোমাকে কোম্পানি ধরো 3 লাখ টাকা দিবে। ওকে, সো এখানে পার্সেন্টেজ আকারে বা আনুপাতিক হারে তোমাকে ক্ষতিপূরণ দিবে। এবার আসি সুনির্দিষ্ট বীমাপত্র। আচ্ছা, সুনির্দিষ্ট বীমাপত্রটা হচ্ছে যে, এখন আমরা এর আগেটার মধ্যে কি পড়ছি, যে তোমার ধরো একটা ওয়্যার হাউস, প্রোডাক্ট বাদ দিলাম, ওকে, প্রোডাক্ট বাদ দিলাম, তোমার ধরো একটা ওয়্যার হাউস। এখন ওয়্যার হাউসে এর আগেরটায় পড়েছিলাম যে কি, মনে করো আমার যদি এতটুকু ড্যামেজ হয়, তাহলে আনুপাতিক হারে কি হবে, বীমা কোম্পানি কি করবে, ক্ষতিপূরণ দিবে। কিন্তু এই সুনির্দিষ্ট বীমাপত্রের ক্ষেত্রে তুমি যদি এই ওয়্যার হাউসের উপরে যদি তুমি বীমা করো, তাহলে কি হবে, যখন তোমার এই ওয়্যার হাউসে একটা স্ক্র্যাচ পড়বে আগুনের কারণে, ধরো তোমার আগুনের কারণে মোটামুটি কি হয়েছে, একটু ঝলসে গেছে, অর্ধেকটা নষ্ট হয়ে গেছে, বা একটু পার্ট কি হয়ে গেছে, পুড়ে গেছে, তাহলে তুমি যদি এই সুনির্দিষ্ট বীমাপত্রের আন্ডারে বীমা করো, তাহলে তোমার সম্পদে যদি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বা একটা নির্দিষ্ট কি রেঞ্জ পর্যন্ত যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বীমা কোম্পানি এটার পুরোটার খরচ দিবে। ওকে, আনুপাতিক হারে দিবে না। তোমার ধরো একটু নষ্ট হয়ে গেছে, স্টিল এটা অকেজো হয়ে গেছে, ঠিক আছে, তোমার আবার রিবিল্ড করতে হবে। ওকে, সো এমন অবস্থা যদি হয়, একটা নির্দিষ্ট সীমার মধ্যে যদি থাকে, যে সীমা, ওই নির্দিষ্ট সীমাটা উল্লেখ করা থাকবে। ওকে, হতে পারে যে তোমার যদি 50%-এর উপরে যদি ক্ষয়ক্ষতি হয়, তোমার যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে, তাহলে আমি তোমাকে পুরা ওয়্যার হাউসের নির্মাণ খরচটা আবার দিব, বা ওয়্যার হাউসের খরচটা তোমাকে কি করবো, আবার দিব। তুমি মানে তুমি যত টাকার বীমা করছো, আমি তোমাকে তত টাকার বীমা দিব। অথবা তোমার যদি প্রোডাক্ট যদি 50%-এর উপরে নষ্ট হয়ে যায়, তাহলেও কি তোমাকে পুরা বীমার টাকাটা আমরা দিয়ে দিব। ব্যাপারটা হচ্ছে এমন। সুনির্দিষ্ট বীমাপত্র মানে একটা নির্দিষ্ট সম্পদের উপরে কি করা হয়, বীমা করা হয়, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত দেখা হয় যে কি, মানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। এবার আসি ভাসমান বীমাপত্র। ভাসমান বীমাপত্রটা হচ্ছে যে, ধরো তুমি হচ্ছে একজন ম্যানুফ্যাকচারার কোম্পানি, মানে তুমি হচ্ছে অনেক প্রোডাকশন করো। এখন তোমার যে প্রোডাক্টগুলা বা তোমার যে কাঁচামাল আছে, প্রোডাক্ট আছে, মানে আনপ্রিপেয়ার্ড কিছু প্রোডাক্ট আছে, অনেক রকমের প্রোডাক্ট আছে, যে কিছু হচ্ছে একদম প্রিপেয়ার্ড হয়ে গেছে, কিছু এখনো প্রিপেয়ার হয় নাই, মিডলে আছে, প্রস্তুত হবে সামনে, অর্ধেক প্রস্তুত হয়েছে, কিছু হচ্ছে র মেটেরিয়ালস আছে। এখন এই এতগুলা প্রোডাক্ট, এত কিছু মালামাল তোমার বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায় আছে। ওকে, যখন তোমার বিভিন্ন জায়গায় ছড়াই ছিটা থাকে, কিন্তু তুমি যখন এই বিভিন্ন জায়গায় ছড়াই ছিটা থাকা প্রোডাক্টগুলা, বিভিন্ন প্লেসে ছড়াই ছিটা থাকা প্রোডাক্টগুলাকে যখন তুমি একটা বীমাপত্রের আন্ডারে নিয়ে আসবা, বীমা করবা, তখন তাকে কি বলে, ভাসমান বীমাপত্র বলে। ওকে, তখন তাকে ভাসমান বীমাপত্র বলে। এই ক্ষেত্রে গড় হারে তোমাকে হচ্ছে বীমা দাবি পরিশোধ করে দিবে। তোমার যদি এই জায়গার কোনো প্রোডাক্টের যদি ক্ষতি হয়ে থাকে, তাহলে হচ্ছে তোমাকে আনুপাতিক হারে বীমা দাবি পরিশোধ করবে। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি তুমি সুনির্দিষ্ট করে থাকো, তাহলে কি, তোমার যদি এই জায়গার প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পুরোটার খরচ দিবে। এটা হচ্ছে কি ফার্দার শর্তাবলী। ওকে, তো ভাসমান মানেই হচ্ছে কি, বেসিক্যালি যখন তোমার অনেক জায়গায় অনেকভাবে ছড়ায় ছিটা যদি প্রোডাক্ট থাকে, তাহলে তুমি যদি সবগুলো প্রোডাক্টকে একটা বীমাপত্রের আন্ডারে নিতে যাও, তাহলে কি হবে, সেটা ভাসমান বীমাপত্র হবে। এবার আসি বাড়তি বীমাপত্র। বাড়তি বীমাপত্রটা হচ্ছে যে, ধরো তুমি হচ্ছে তোমার ওয়্যার হাউস বা গোডাউনের উপরে বীমাপত্র করছো, এটার মধ্যে প্রোডাক্ট আছে কতগুলা, ঠিক আছে? এই প্রোডাক্ট থাকার কারণে এখন ধরো তোমার এটার উপরে তুমি সুনির্দিষ্ট অথবা মূল্যায়িত বা অমূল্যায়িত যেই করো, যে কোনো রকমের একটা বীমা করছো, অগ্নি বীমার আন্ডারে করছো। এখন তোমার এটা হচ্ছে ধরো পুড়ে গেছে, প্রোডাক্টও পুড়ে গেছে, ঠিক আছে? প্রোডাক্ট পুড়ার কারণে তোমাকে কোম্পানি 30 লক্ষ টাকা দিল, তুমি সম্পূর্ণ বীমা দাবি পাইছো, কিন্তু তোমার জাস্ট ওয়্যার হাউস পুড়ছে, জাস্ট ওটুকুই না। ধরো তোমার এখানে আশেপাশে ধরো টাইলস ছিল, রাস্তা ছিল, পাশে পাশে একটা ছিল, তুমি নিজের টাকায় বিল্ড করা একটা মানে ইলেকট্রিসিটি ট্রান্সমিটার ছিল, এগুলোও কি কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তুমি তো জাস্ট ওয়্যার হাউসের টাকাটা পাইছো, প্রোডাক্টের টাকাটা পাইছো, বাট তোমার যে আশেপাশে আবার নতুন করে বিল্ড করতে হবে, রাস্তা বিল্ড করতে হবে, তোমার নতুন করে ইলেকট্রিসিটি ট্রান্সমিটার বানাতে হবে, বা নতুন করে কনস্ট্রাক্ট করতে হবে, সেই জন্য
তোমার কি এই ধরনের বাড়তি বিমাপত্র করা হয়ে থাকে। বাড়তি বিমাপত্রের ক্ষেত্রে যেটা হয় যে কি, এই যে এটার পাশাপাশি তোমার যে এক্সট্রা খরচ হয় বা এক্সট্রা ক্ষতির সম্মুখীন হও সেটা পুষায় নেওয়ার জন্য কি বাড়তি বিমাপত্র করা হয়, মানে এক্সট্রা বিমাপত্র বলে এটাকে। ওকে, সো সাধারণত বাড়তি বিমাপত্রটা সেকেন্ড টাইম করা হয়। আই মিন ধরো তুমি হচ্ছে উপরের যে কোনো একটা বিমাপত্র করছো, ওটার পাশাপাশি বাড়তি বিমাপত্র করা হয়। ইউজুয়ালি খালি বাড়তি বিমাপত্র করে না মানুষ। আচ্ছা, এবার আসি ঘোষণামুক্ত বিমাপত্র। ঘোষণামুক্ত বিমাপত্র হচ্ছে যে ধরো তুমি এমন একটা প্রোডাক্ট বিক্রি করো, ধরো তোমার ওয়্যারহাউস আছে, এবার ওয়্যারহাউস বাদ দিলাম, শুধু প্রোডাক্ট নিয়ে চিন্তা করো। তুমি হচ্ছে মনে করো পেঁয়াজ ব্যবসায়ী, অথবা একটা মানুষ ধরো পেঁয়াজ ব্যবসায়ী, সে হচ্ছে পেঁয়াজের দাম এখন যদিও একটু স্টেবল হয়েছে, বাট আগে দেখা যায় তো পেঁয়াজের দাম অনেক ওঠানামা করতো। ওকে, পেঁয়াজ কখনো কখনো দেখা গেছে 200 টাকা কেজি করে কিনতে হচ্ছে, কখনো 130 টাকা করে কেজি করে কিনতে হচ্ছে, কখনো 50 টাকা, কখনো 30 এমন করে কিনতে হচ্ছে। সো এই প্রোডাক্টগুলোর প্রাইস কি করে আপ ডাউন করে, রাইট? সো এমন অনেক প্রোডাক্ট থাকতে পারে, যখন তোমার প্রোডাক্ট বা দ্রব্যমূল্য বা পণ্যের দাম উঠানামা করে বা বাজার মূল্য উঠানামা করে, সেই সকল পণ্যের ক্ষেত্রে যখন অগ্নিবীমা করা হয়, তো সেই অগ্নিবীমাগুলোকে বলা হয় কি ঘোষণাযুক্ত কি বিমাপত্র। এই ক্ষেত্রে যেটা করা হয় যে তোমার তো এই প্রোডাক্টগুলোর দাম স্টেবল না, ঠিক আছে? তুমি ধরো তোমার এই গোডাউনে আগুন লাগছে, ঠিক আছে, তোমার এই ওয়্যারহাউসে আগুন লাগছে, এখন তোমার এই ওয়্যারহাউসে ধরো 100 কেজি কি ছিল, পেঁয়াজ ছিল। এখন 100 কেজি পেঁয়াজে কত দিয়ে গুণ করবে? লাইক প্রতি কেজি পেঁয়াজ কত টাকা? কখনো হইতে পারে 130 টাকা, কখনো হতে পারে 40 টাকা, 50 টাকা। সেই ক্ষেত্রে যেটা করা হয় যে তো কোনোটা ডিসাইডেড না, সেই ক্ষেত্রে কি একটা গড় হিসাব করা হয়, লাইক 12 মাসের একটা হিসাব করা হয়, কখনো 20 টাকা, কখনো 40, কখনো 60, কখনো আবার 10। এইটার পুরাটার কি 12 মাসের একটা গড় করে বা একটা নির্দিষ্ট কয়েকটা বছরের গড় করে তারপরে গড়টাকে কি করা হয়, গুণ করা হয়। গুণ করে তারপর যে আলটিমেট রেজাল্টটা পাবে সেটাই হবে কি তার বীমা দাবি। ওকে, সো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি যে কি, যখন তোমার প্রোডাক্টের তুমি যখন মানে পণ্যের উপরে বীমা করবা, যখন ওই প্রোডাক্টের দাম উঠানামা করবে, যখন এই দামগুলো ওঠানামা করবে, তখন কি গড় হিসাবের ভিত্তিতে তোমাকে বীমা দাবি পরিশোধ করে দেওয়া হবে। আচ্ছা, এবার আসি সমন্বয়যোগ্য বীমা। সমন্বয়যোগ্য বীমাটা হচ্ছে এমন যে ধরো তোমার এই যে আবার সেম এক্সাম্পলেই যাই, ধরো ঠিক আছে তোমার ওয়্যার হাউসে তুমি প্রোডাক্টের উপরে কি করছো, বীমা করছো। তোমার এদিকে অনেকগুলো পেঁয়াজ আছে, এখন তুমি যখন বীমা করছো তখন পেঁয়াজের দাম ছিল তখন পেঁয়াজের দাম ছিল ধরো 20 টাকা। ওকে, তখন পেঁয়াজের দাম ছিল 20 টাকা। এখন তোমার গোডাউনে আছে ধরো 100 কেজি পেঁয়াজ। সো কত হচ্ছে, ধরো তোমার কি 2000 টাকা বীমা আসার কথা। এখন তুমি যদি সমন্বয়যোগ্য বীমা করো, এখন তুমি যখন বীমা করছো তখন কি বীমা দাবি ছিল 2000 টাকা, কিন্তু যখন তোমার আগুন লাগছে, ধরো 5 মাস পরে 6 মাস পরে আগুন লাগছে, কিন্তু তখন পেঁয়াজের দাম বেড়ে গেছে, তখন হয়ে গেছে 40 টাকা। ওকে, তো সেই ক্ষেত্রে তোমার অ্যাডজাস্ট করে নিবা, লাইক 20 টাকা প্লাস 20 টাকা যে বাড়ছে, ওই 20 টাকা কি সমন্বয় করব। তো বীমা কোম্পানি তখন কি করে, এক্সট্রা 20 টাকাটা সমন্বয় করে তারপর সেটা 100 দিয়ে গুণ করে। সো যেই বিমাপত্রে তোমার যদি এক্সট্রা খরচ হয় অথবা এক্সট্রা দাম যদি কমে যায়, সেক্ষেত্রে এমনও হতে পারে তোমার আগে ছিল 20 টাকা, এখন হয়ে যাচ্ছে 10 টাকা, এমনও হতে পারে। সো এগুলোকে বলে সমন্বয়যোগ্য। ওকে, সো এখানে তোমার পেঁয়াজের দামে গড় হিসাবে না করে কি করে, ওই কারেন্ট মার্কেট প্রাইস যত, ওই কারেন্ট মার্কেট প্রাইসটাই কি করে বিমাকারী তোমাকে বীমা দাবি পরিশোধ করবে। সো এবার হচ্ছে আরেকটা যদি দেখি, বাট্টাযোগ্য সর্বাধিক মূল্য বীমা হচ্ছে যে ছোট ছোট ব্যবসায়ীগুলো এগুলো করে থাকে। সো বাট্টাযোগ্য হচ্ছে গিয়ে তুমি একটা বিগ অ্যামাউন্ট বীমা পলিসি করছো, লাইক তোমাকে যদি তোমার এটা তুমি নতুন ব্যবসা দিছো বা ব্যবসা দিছো বেশি দিন হয় নাই, বা তোমার ব্যবসাটা ছোট, এক মালিকানা ব্যবসা বা অংশীদারি ব্যবসা হতে পারে, তুমি এই ব্যবসার জন্য খুব বেশি একটা স্পেসিফিকেশনস না দিয়ে যে কয়টা প্রোডাক্ট আছে, এটার দাম কত, এগুলা কিছু না করে তুমি একটা বড় অঙ্কের কি করছো, বীমা নিছো বা ইন্স্যুরেন্স নিছো। কিন্তু এক্ষেত্রে তুমি জানো যে কি তোমার ব্যবসার ভ্যালু এত বেশি না, কিন্তু স্টিল কি তুমি বীমা কোম্পানির সাথে জাস্ট একটা নর্মাল কন্ট্রাক্ট করে আসছো যে কি আমাকে ধরেন 1 কোটি টাকার একটা বীমা করে আসছি, ঠিক আছে। সো ইভেন দো কোম্পানি বা ব্যবসায়ের ভ্যালু এত বেশি না, স্টিল
তুমি যখন এত বড় একটা বীমা করে আসো সেই ক্ষেত্রে তোমাকে কি বাট্টাযোগ্য একটা প্রিমিয়াম দিতে হয়। লাইক তুমি বড় রকমের একটা সর্বাধিক বীমা করে আসছো, লাইক আমার যদি ক্ষতি হয়েও থাকে, আমার ধরেন 1 কোটির বেশি তো ক্ষতি হবে না, আমি 1 কোটি টাকারই পলিসি করতেছি, ঠিক আছে, 1 কোটি টাকারই ইন্স্যুরেন্স নিচ্ছি, তুমি বড় সর্বোচ্চ অ্যামাউন্টের একটা ইন্স্যুরেন্স নিবা, কিন্তু তুমি যখন তাকে প্রিমিয়াম দিবা তুমি 1 কোটি টাকার হিসাবে তুমি প্রিমিয়াম দিবা না, তুমি কি দিবা একটা বাট্টা, একটা ডিসকাউন্টেড রেটে তুমি কি করবা তাকে প্রিমিয়াম দিবা। সো এটাকেই বলে কি বাট্টাযোগ্য সর্বাধিক মূল্য বীমা। তোমার ব্যবসা, তুমি ব্যবসা দিচ্ছ, ছোট ব্যবসা একটা, এখন তোমার ব্যবসায় তুমি জানো না কত ক্ষতি হতে পারে, কত ধরনের মালামাল আছে, বা ক্ষতির সম্মুখীন হলে আগুনে লাগলেও কত টাকা ক্ষতি হবে জানো না, তুমি জাস্ট এজাম্পশন করে বলে দিলে কি আমার যদি ক্ষতি হয়ও কোটি টাকার মতো ক্ষতি হতে পারে, তো তুমি কোটি টাকারই করে ফেললা বিমা, ঠিক আছে, কিন্তু তুমি কোটি টাকার হিসেবে তুমি প্রিমিয়াম, তো কোটি টাকার জন্য তো অনেক বড় রকমের বড় অ্যামাউন্টের প্রিমিয়াম দিতে হয়, কিন্তু কি ইউজুয়ালি তুমি কি দিবা একটা ডিসকাউন্টেড রেটে কি করবা প্রিমিয়াম দিবা। এই ক্ষেত্রে যেটা হয় যে মনে করো বিমাকারী বা বিমাকারী কোম্পানি যেটা, ওদের এত বেশি তদন্ত করতে হয় না, এত বেশি কি করতে হয় না, জাস্টিফিকেশন করতে হয় না। ওকে, সো এটা কি বলে বাট্টাযোগ্য, মানে কি তুমি প্রিমিয়ামটা দিবা কি বাট্টা হারে বা ডিসকাউন্টেড হারে। এবার আসি পুনঃস্থাপন বিমা। পুনঃস্থাপন বিমা হচ্ছে যে তোমাকে বিমা কোম্পানি কনস্ট্রাকশন খরচ দিবে। এখন তুমি তোমার ওয়্যার হাউসে ধরো আগুন লাগছে, বা তোমার গোডাউনে আগুন লাগছে, অথবা তোমার বিল্ডিংয়ে আগুন লাগছে, তো এখন বিল্ডিংটা একদম পুরো ছাই হয়ে গেছে, অথবা মোটামুটি আছে মোটামুটি নাই, এখন বিমা কোম্পানি তোমাকে কনস্ট্রাকশনের খরচ দিবে। মানে মনে করো তুমি যখন তুমি যখন তোমার বিল্ডিংয়ের জন্য বিমা করছিলে, তখন তোমার বিল্ডিংয়ে ধরো 10 বছর আগে বিমা করছিলা, 10 বছর আগে বিল্ডিং বানাতে যত টাকা খরচ হতো এখন তার ডাবল খরচ হয়। তখন তোমাকে কি তুমি যদি পুনঃস্থাপন বিমা করো, তোমার যদি 10 বছর পরে আগুন লাগে, বর্তমানে তোমাকে বিল্ডিংটা আবার যদি বানানো লাগে, তাহলে বর্তমান যে খরচটা হবে পুরো বিমা কোম্পানি তোমাকে সেই খরচটা দিবে। ওকে, আগে ধরো 1 কোটি টাকা দিয়ে তুমি 2 তলা বানাইতে পারতা, এখন তোমার লাগবে 4 কোটি টাকা, তাহলে বিমা কোম্পানি তোমাকে 4 কোটি টাকা দিবে। ওকে, পুনঃস্থাপনের জন্য বা রিকনস্ট্রাকশনের জন্য। আচ্ছা, এবার আসি অগ্নিক্ষতি বা ক্ষতি বা অবচয়, মানে ক্ষতি সম্পর্কে আমরা একটু দেখব। ফার্স্টেই দেখি যে অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত স্থাবর অস্থাবরের মাধ্যমে সংগঠিত আর্থিক বিপর্যয়ই হলো অগ্নিজনিত ক্ষতি বা অগ্নিজনিত অবচয়। অগ্নিজনিত বিপদ বা ঝুঁকি থেকে অগ্নিজনিত ক্ষতি বা অবচয় সৃষ্টি হয়। অগ্নিজনিত ক্ষতি দুইভাবে হতে পারে, তো 2 রকম কারণে অগ্নিক্ষতি হতে পারে। ফার্স্টে কি আসতেছে প্রকৃত ক্ষতি, আরেকটা হতে পারে কি নৈতিক ক্ষতি। একটা প্রকৃতি আর একটা অপ্রকৃতি দিও না। ওকে, কি দিবা প্রকৃতিক ক্ষতি, আর একটা হচ্ছে নৈতিক ক্ষতি। ফার্স্টে আসি কি প্রাকৃতিক ক্ষতিগুলো যেগুলো হয়ে থাকে, প্রাকৃতিক ক্ষতির মধ্যে নির্মাণ ক্ষতি হতে পারে। আর নির্মাণ ক্ষতিটা কেমন, যে তুমি ধরো বিল্ডিং একটা বানাইছো, বিল্ডিং বানানোর সময় তোমার হচ্ছে কি মানে কনস্ট্রাকশনগত ঝামেলা হয়েছিল, ধরো তুমি হচ্ছে 1 তলা 2 তলা করছো, বাট 2 তলা করার পর তুমি 3 তলায় ঠিক মতো রাখো নাই, তুমি হচ্ছে যারা নির্মাণ করছে তাদের খুব অবহেলা দেখা দিছে, অথবা নির্মাণ করার পরে তোমার হচ্ছে কি গ্যাসের লিকেজ দেখা গেছে। ওকে, তো এই যে নির্মাণগত কারণে যে ক্ষতিটা হয়েছে বা ত্রুটিটা দেখা দিছে, যে তোমার হচ্ছে গ্যাসের লাইন ধরো এইভাবে দেওয়ার কথা, ঠিক আছে, গ্যাসের লাইনটা হচ্ছে কি এভাবেই দিছে, কিন্তু কি একটা ত্রুটি দেখা দিছে, সেই নির্মাণগত ত্রুটির কারণে কি যদি কোনো ধরনের আগুন লেগে থাকে, সেটা কি হবে প্রাকৃতিক ক্ষতির মধ্যে পড়বে। ঠিক আছে, আবার হতে পারে তুমি হচ্ছে বিল্ডিং বানাইছো, তোমার হচ্ছে গিয়ে লাইটেনিং এর কারণে তোমার হচ্ছে এইদিকে গ্যাসের লাইন ছিল, গ্যাসের লাইনে আগুন লাগছে, পুরা বিল্ডিং এ আগুন লেগে গেছে, সেগুলো নির্মাণ ত্রুটির মধ্যেই পড়ে আসলে। এবার সে ফাটল, তোমার বিল্ডিংয়ে যদি ফাটল দেখাতে, ফাটল থেকে যদি ফায়ার লিকেজ লাগে বা আগুন লেগে যায়, সেই ক্ষেত্রেও কি সেটা প্রাকৃতিক ক্ষতির মধ্যে পড়ে। তো প্রাকৃতিক ক্ষতি ফাটল কিভাবে হতে পারে, ধরো হতে পারে মানে অতিরিক্ত রোদ, অতিরিক্ত বৃষ্টি, অনাবৃষ্টি, আবার হচ্ছে গিয়ে অতিরিক্ত তাপ, এই সকল কারণে যদি পুরো বিল্ডিং এর মধ্যে বা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে তোমার গুডাউনের মধ্যে কোনো ধরনের ফাটল দেখা দেয়, সেটাও কি প্রাকৃতিক ক্ষতির মধ্যে পড়বে। আবার সে পাশাপাশি অবস্থানটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাকে কোম্পানি সবচেয়ে বড় অগ্নিক্ষতি হিসেবে চিন্তা করা হয়ে থাকে। ধরো তোমার হচ্ছে এদিকে 10 তলা বিল্ডিং, ঠিক আছে, সো 10 তলা যে বিল্ডিং, তোমার পাশে ধরো নিউ মার্কেট, ঠিক আছে, নিউ মার্কেট বলতে পারো, রাজধানী মার্কেট বলতে পারো, যে কোনো মার্কেটই বলতে পারো, ছোট 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 অনেকগুলা দোকান, ঠিক আছে, বাই চান্স কোনো একটা দোকানে আগুন লাগছে, সেই আগুন সাথে সাথে পুরা কি সবগুলা দোকানে ছড়ায় যাবে, প্লাস কি তোমার বিল্ডিংয়েও কি করতে পারে
এফেক্ট করতে পারে। সো এইগুলাকে কি বলে, তোমার পাশের একটা বস্তিতে অথবা তোমার পাশের একটা মানে শপে বা দোকানে যদি আগুন লাগে, সেই আগুন যদি তোমার বিল্ডিংয়ে ছড়ায় পড়ে, সেই 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 অগ্নিকাণ্ডকে কি বলবো আমরা, পাশাপাশি অবস্থানের কারণে কি প্রাকৃতিক ক্ষতি। ওকে, এবার আসি দাহ্য বস্তু। দাহ্য বস্তু হতে পারে তোমার বিল্ডিংয়ে রাখা বিভিন্ন ধরনের দাহ্য, বিল্ডিংয়ে না, ধরো হচ্ছে তুমি তোমার গুডাউনের জন্য ইয়ে করছো, তুমি ধরো তোমার ওয়্যার হাউসের জন্য বিমা করছো, ওয়্যার হাউসের বিমার ক্ষেত্রে তুমি দেখলা যে কি তোমার তোমার গোডাউনে কেমিক্যাল প্রোডাক্ট আছে, ধরো তুমি পারফিউম বিজনেস করো, ঠিক আছে, পারফিউম বিজনেসের ক্ষেত্রে কি হয়, পারফিউমে খুব দ্রুত আগুন লেগে যায়। তো তোমার ওয়্যার হাউসে অনেক পারফিউম আছে, সো এই পারফিউমগুলোতে বাই চান্স কোনো কারণে আগুন লাগলে কি সেটা সাথে সাথে কি পুরা উড়াই ফেলবে, কাইন্ড অফ সামথিং। সো এক্ষেত্রে তুমি এগুলাকে কি বলে, দাহ্য বস্তু, কোনো দাহ্য বস্তুর মধ্যে যদি লিকেজ থাকে, সেটা থেকে যদি পুরা মধ্যে আগুন লেগে যায়, পুরা মধ্যে যদি আগুনটা ছড়ায় যায়, সেক্ষেত্রে কি বলবে, সেই ক্ষেত্রে কি সেটাকে কি বলবো আমরা, প্রাকৃতিক ক্ষতি বলবো। দাহ্য বস্তুর ক্ষেত্রে বিমা কোম্পানিগুলো কি করে, খুব বেশি বিমা প্রিমিয়াম চার্জ করে থাকে। ওকে, সো এটা আর কি। আবার হচ্ছে প্রতিষ্ঠান পদ্ধতি। প্রতিষ্ঠান পদ্ধতি হচ্ছে লাইক স্কুল, হসপিটাল, তারপরে আদালত, অফিসেস, এ সকল জায়গায় ধরো ত্রুটিগত কারণে, ধরো ইলেকট্রিসিটি, তোমার হচ্ছে আগুনের ইলেকট্রিসিটি ট্রান্সমিটারে আগুন লাগছে, যার কারণে তোমার বিল্ডিংয়ে আগুন লাগতে পারে। তোমার হচ্ছে গিয়ে চুলা হচ্ছে ঠিকমতো অফ করে নাই, অথবা চুলার যে লাইনটা সেটা ঠিকমতো কি মানে পর্যবেক্ষণ করা হয় নাই বা চেঞ্জ করা হয় নাই। এরপর হচ্ছে কারেন্টের লাইন, ওগুলা থেকে যে অগ্নিকাণ্ডগুলা ঘটে সেটাও কি প্রাকৃতিক ক্ষতির মধ্যেই পড়ে, কিন্তু সেটা কি প্রাতিষ্ঠানিক পদ্ধতির আকারে পড়ে। ওকে, আচ্ছা, এবার আসি অগম্য প্রান্ত। অগম্য প্রান্তর হচ্ছে ধরো তোমার বাসা হচ্ছে কি একদম ভলক্যানোর কাছে, মানে কাইন্ড অফ অগ্নিৎপাত হয় না, ওই অগ্নিৎপাতের কারণে যদি তোমার বাসায় আগুন লাগে, সেক্ষেত্রে কি হতে পারে, সেটা কি প্রাকৃতিক ত্রুটি হতে পারে বজ্রপাতের কারণে, অথবা তোমার বিল্ডিং বা তোমার ইনফ্রাস্ট্রাকচার বা তোমার গোডাউন যদি একটা দুর্যোগ প্রবণ এলাকায় থাকে, সেই দুর্যোগ প্রবণ এলাকায় থাকার কারণে যদি সেখানে আগুন লাগে, সেটা হবে কি এই অগম্য প্রান্তরের কারণে কি প্রাকৃতিক ক্ষতি। ওকে, আচ্ছা, এবার আসি নৈতিক ক্ষতির মধ্যে। ওকে, সো প্রাকৃতিক ক্ষতির মধ্যে আমরা কীভাবে বলতে পারি, বেসিক্যালি যে কোনো কারণে হুটহাট আগুন লেগে যাওয়ার কারণে যে ক্ষতিগুলো হয় সেগুলো প্রাকৃতিক ক্ষতি। ওকে, প্রাকৃতিক ক্ষতি, বিল্ডিংয়ে ফাটল দেখা গেছে, সেই ক্ষেত্রে কি প্রাকৃতিক ক্ষতি। এরপরে হচ্ছে চুলার কারণে, অথবা ধরো ইলেকট্রিসিটির কোনো একটা লাইনে একটা ঝামেলা হওয়ার কারণে হুটহাট আগুন লেগে গেছে, এগুলো প্রাকৃতিক ক্ষতি। ওকে, আচ্ছা, এবার আসে নৈতিক ক্ষতি। নৈতিক ক্ষতি মানে তুমি বুঝতে পারতেছো কি এটা মানুষের সাথে রিলেটেড। ওকে, সো নৈতিক ক্ষতি আসলে কি ম্যানমেড হয়ে থাকে। ওকে, সো তুমি তো জাস্ট বিল্ডিংয়ে যদি তুমি জুড়ে বাড়ি না দাও বা আঘাত না দাও, সেই বিল্ডিং তো ফাটল ধরবে না, রাইট। কিছু কিছু ক্ষেত্রে কি অন্যান্য কারণে ফাটল ধরতে পারে, ঠিক আছে, তুমি তো বাসার আশেপাশে দেখবা যে কিছু কিছু বিল্ডিংয়ের দেয়াল কি ফেটে যাচ্ছে। সো এগুলো নর্মাল কারণে যেহেতু হয়ে থাকে, সেগুলো প্রাকৃতিক কারণ। আর নৈতিক ক্ষতি হচ্ছে কি যে ম্যানমেড বা মানুষ যে কাজটা করে থাকে, সো মানুষের কারণে যদি কোনো ধরনের ক্ষতি হয়ে থাকে। ফার্স্টে আসে যে পরিকল্পনার অভাব। কিছুদিন আগে বেলিডেলিতে আগুন লাগছে, অথবা বেলি রোডে একটা বড় একটা বিল্ডিংয়ে আগুন লেগে গেছে। এটার কারণ কি ছিল, পরিকল্পনার অভাব ছিল। লাইক তুমি যখন বিল্ডিংটা বানানো হয়েছে, তখন এই বিল্ডিংয়ের মধ্যে মানে আগুন যদি লাগে, সেই ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে যদি আগুন না লাগে, সেই জন্য ইনাফ ভেন্টিলেশনের, ঠিক আছে, ভেন্টিলেশনের যদি ব্যবস্থা না করা হয়, তাহলে কি আগুন লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে। সো এইগুলা ক্ষেত্রে কি বলে পরিকল্পনার অভাব দেখা দিতে পারে, যে যখন এই বিল্ডিংটাকে মানে আর্কিটেক্টররা বিল্ডিংটা বানানো হয়েছে, তখন যদি অপরিকল্পিতভাবে বিল্ডিংটা বানায়, সেই ক্ষেত্রে যদি আগুন লাগেও, আগুন না লাগার জন্য যদি ইনাফ মানে ইভাকুয়েশন, অথবা যদি মানে বায়ু প্রবাহ যেটাকে বলে, সেটা যদি ইনাফ স্পেস না রাখে, সেই ক্ষেত্রে কি সেটা পরিকল্পনার কারণে হয়ে গেছে, এটা ম্যানমেড কারণে হয়ে গেছে। অসতর্কতাটা কেমন হয়ে থাকে, যে বিল্ডিংয়ে ধরো বাসা বাড়িতে মা বোনেরা যেটা করে, যে মাঝে মাঝে চুলা জ্বালায়া চলে যায় বাসা থেকে বের হয়ে, ঠিক আছে, অথবা চুলা অফ করে চুলা জ্বালায়া আগুনটাকে ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে। তার কারণে কি পুরো রুমের মধ্যে গ্যাস জমা হতে থাকে, গ্যাস জমা হয়ে থাকে
হতে থাকে। আবার হতে পারে যে পাইপ লিকেজ, এসব কত কারণে যে অসতর্কতার কারণে কি নৈতিক ক্ষতি হতে পারে। ত্রুটিযুক্ত বিদ্যুৎ ব্যবস্থা, তুমি বুঝতেই পারছো যে ত্রুটিযুক্ত বিদ্যুৎ ব্যবস্থা কি হতে পারে। ত্রুটিযুক্ত মানে হচ্ছে কি, এটাতে মানুষ অ্যাওয়্যার, অলরেডি অ্যাওয়্যার। মনে করো তোমার ধরো আরএফএল পাইপ ইউজ করার কথা, তুমি হচ্ছে একটা খুবই বিদঘুটে একটা ওয়্যারিং সিস্টেম বানাইছো বাসার মধ্যে। এটা কি মানুষের অবহেলার কারণে এই ধরনের ক্ষতি হয়ে থাকে, বা এই ধরনের যদি আগুন লেগে থাকে সেটা কি অনৈতিক ক্ষতির মধ্যে পড়বে মানুষের অবহেলার কারণে। আর যদি মানুষের অজান্তে, যদি হঠাৎ হুটহাট কারণে, আমি তোমাকে একটু আগে বলছি যে হুটহাট কারণে যদি আগুন লেগে যায়, ইলেকট্রিসিটি বলো, গ্যাসের কারণে বলো, তাহলে সেটা কি হবে, প্রাকৃতিক কারণ। ওকে, আচ্ছা এবার আসে অবহেলা বা অজ্ঞতা। সো ঘুরে ফেরা তুমি বুঝতেই পারতেছো যে অবহেলা বা অজ্ঞতা কি হতে পারে। যে আবার হচ্ছে ধরো তুমি বিল্ডিংয়ের মধ্যে ইনাফ অগ্নি নির্বাপক যন্ত্র রাখো নাই, ভাবছো যে আগুন কেনই বা লাগবে, কত সুন্দর মতো স্ট্রাকচার করে একটা বিল্ডিং বানাইছি, ঠিক আছে, হুটহাট আগুন লাগলে তখন কি পাওয়া যায় না, অগ্নি নির্বাপক যন্ত্র পাওয়া যায় না, সে কারণে কি আগুন ছড়ায় যায়, আর কি একটা বড় ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তাপ ব্যবস্থা, ওই যে আমি তোমাকে যেটা বললাম যে তাপ, বাতাস যাওয়া আসা বা তাপ উৎপন্ন হলেও সেটা বের হতে দেওয়ার ব্যবস্থা যদি না করে থাকে, সেক্ষেত্রেও কি নৈতিক ক্ষতি মধ্যেই পড়ে অবহেলা, যেটাকে বলে। হিংসাত্মক অগ্নিসংযোগ। হিংসাত্মক সংযোগ ব্যাপারটা কেমন, যে ধরো হচ্ছে তোমার পাশের বাসা, ধরো গ্রামে এগুলা যেগুলো হয়ে থাকে যে কি তোমার বাড়ি এদিকে, এটাকে বলে দক্ষিণ পাড়া, এটা হচ্ছে উত্তর পাড়া। এখন উত্তর পাড়ার হচ্ছে তোমার উপরে হিংসা হয়েছে যে তুমি হচ্ছে গিয়ে সামহাও কিছু একটা করে ফেলছো, অথবা কিছু করো নাই, তুমি হচ্ছে খুব ভালো একটা কাজ করছো, স্টিল তোমার হচ্ছে উত্তরপাড়ার মানুষজন খুব বেশি হিংসা করছে, তোমার চালের মধ্যে কি একটা জোরে ককটেল মেরে দিছে, অথবা কি আগুন ধরাই দিছে। সো এই সকল কারণে কি হতে পারে, হিংসাত্মক কারণে কি হতে পারে, অগ্নিসংযোগ হতে পারে। সো এটাও কি অনৈতিক ক্ষতি আর কি। সো নৈতিক ক্ষতির মধ্যে কি পড়তেছে, অবহেলা পড়তেছে, হিংসাত্মক কারণ পড়তেছে, পরিকল্পনা হতে পারে, অসতর্কতা হতে পারে, অবজ্ঞা হতে পারে, এসব কারণে কি নৈতিক ক্ষতিগুলো হয়ে থাকে। আচ্ছা এবার আসে বীমা গ্রহীতার করণীয় পদক্ষেপ। বীমা গ্রহীতা কারা, যে ইন্স্যুরেন্স নিচ্ছে, মানে মোট কথা হচ্ছে যার সম্পত্তি ক্ষতির কারণে কি সে ইন্স্যুরেন্স নিচ্ছে, ক্ষতির বিপক্ষে টাকা পাওয়ার জন্য ইন্স্যুরেন্স নিচ্ছে, সে কি বীমা গ্রহীতা। সো একটা বীমা গ্রহীতা যদি কোনো ধরনের সম্পত্তি অগ্নিকাণ্ডের কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তারপর তার করণীয়গুলো বলা হয়েছে। সো পদক্ষেপ কি, ফার্স্টে অবহিতকরণ। ফার্স্টে সে কি ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাবে যে হ্যাঁ আমার এদিকে আগুন লাগছে বা এতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। সে অবহিত করার পরে তারপর কি দাবি পেশ করবে যে কি আমার বিল্ডিংয়ে এতগুলা ওয়্যার হাউস পুরোটা জ্বলে গেছে, প্রোডাক্ট সবগুলা কি আগুনে পুড়ে গেছে, সে কি দাবি পেশ করবে, তারপর বিমাকারী পদক্ষেপ নেবে। সো অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত সম্পত্তির মূল্য সহ পূর্ণ বিবরণী দিতে হবে, মানে দাবি পেশ করার মধ্যেই পড়ে। সো দাবির বৈধতা সম্বন্ধে প্রয়োজনীয় উপযুক্ত সকল প্রকার প্রমাণ ও তথ্য দিতে হবে, যে আসলে আগুন লাগছে, আগুন লাগার কারণে কি কারণে লাগছে, বা কিভাবে লাগছে, কত টাকার প্রোডাক্ট ছিল, অথবা তোমার এই বিল্ডিং নির্মাণ খরচের বিবরণী, ঠিক আছে, আবার হচ্ছে কত টাকার প্রোডাক্ট ছিল ওগুলোর ভাউচার, এসব যেসব কি প্রদান করা, মানে যথেষ্ট প্রামাণ্য দলিল উপস্থাপন করা। এবার আসি বিমাকারীর করণীয় পদক্ষেপ। বা বিমা কোম্পানির পদক্ষেপ যেগুলো হবে, যে দাবির বৈধতা নিশ্চিতকরণ, সেই সবগুলো ডকুমেন্ট চেক করবে, ঠিক আছে, যে প্রোডাক্ট কি এতগুলো ছিল কিনা সেগুলো চেক করবে। তারপর সে প্রিমিয়াম প্রদানের বিষয়ে খোঁজখবর রাখা, এই কোম্পানিকে প্রিমিয়াম নিয়মিত দিয়ে গেছে নাকি মাঝে আবার আটকে গেছে বা দেওয়া বন্ধ করে দিচ্ছে, এগুলো খোঁজখবর নেবে। ক্ষতির তদন্ত করবে, ইনকোয়ারি করবে। তারপর আসে প্রয়োজনীয় মধ্যস্থকারী নিয়োগ। সো যখন দেখতেছে যে ব্যাপারটা অনেক বড়, তখন কি মধ্যস্থকারী নিয়োগ করতে পারে। ধরো কোনো একটা ফরেন ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করছে, ঠিক আছে, সো ওই ফরেন কান্ট্রি বা ফরেন ইনভেস্টরের বা ফরেন ইন্স্যুরেন্স কোম্পানির অত দক্ষতা নাই বা অত নলেজ নাই যে একটা বাংলাদেশের এই ইয়েতে কীভাবে আগুন লাগতে পারে, কী কী কারণে আগুন লাগতে পারে, সেক্ষেত্রে কি সে মধ্যস্থকারী কি করতে পারে, নিয়োগ করতে পারে। এবার সে ক্ষতিপূরণ প্রদান, ফাইনালি যদি সব যাচাই বাছাই করার পরে যদি দেখে যে হ্যাঁ ইটস ভ্যালিড, যে ওর ক্ষতি হয়েছে আগুন লাগার কারণে, প্রাকৃতিক বা নৈতিক কারণে, তাহলে কি হবে, তাকে ক্ষতিপূরণ দিতে কি হবে, কোম্পানি বাধ্য হবে। আচ্ছা এবার আসি অগ্নিকাণ্ড সম্পর্কিত এতক্ষণ পড়াশোনা করলাম। সো মোটামুটি অগ্নি বিমা থেকে এইসব জিনিসই আসে, শ্রেণীবিভাগটা আসে, তারপর হচ্ছে কারণগুলো আসে, ক্ষতির কারণগুলো আসে। এবার হচ্ছে চ্যাপ্টারটা মোটামুটি একটু সামারাইজ করি। ফার্স্টে কি অগ্নিকাণ্ড থেকে সৃষ্ট দুরবস্থাকে কি বলে, অগ্নিবীমা বলে। কোনো নির্দিষ্ট সম্পত্তির উপর ক্ষতিপূরণ পাওয়ার আশায় যদি অগ্নিবীমা চুক্তি সম্পাদিত হয়, তাকে কি নির্দিষ্ট বীমাপত্র বলে। সো নির্দিষ্ট সম্পত্তির উপরে, ওকে।
এবার আসি, বিমাপত্রের সম্পত্তি পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে শুধুমাত্র বিমাকৃত অর্থ এবং আংশিক ক্ষতিগ্রস্ত হলে আনুপাতিক হারে বিমাকৃত অর্থ ভিত্তি করে ক্ষতিপূরণ দেয়া হলে তাকে গড়পরতার বিমাপত্তি বলে। মানে গড়পরতা মানে তোমাকে বুঝালাম যে কি, তোমার যদি পুরো প্রোডাক্টের যদি কিছু অংশ যদি আগুনে পুড়ে যায় তাহলে কি ওইটুকু অংশেরই কি করবে, বীমা কোম্পানি তোমাকে ক্ষতিপূরণ দিবে বা আনুপাতিক হারে ক্ষতিপূরণ দিবে। অমূল্যায়িত বিমাপত্র মূল্যায়িত বিমাপত্রের বিপরীত ধর্মী, ঠিক আছে, এক্ষেত্রে ও ক্ষতিপূরণের পুরোপুরিভাবে কার্যকর। যখন কার্যকর যখন বিমাকারের এক বা একাধিক প্রাকৃতিক বিভিন্ন পণ্য একই বিমাপত্রের আওতায় আসে তখন তাকে কি বলে, ভাসমান বিমাপত্র বলে। যে বিমা গ্রহীতার এক বা একাধিক প্রকৃতির বিভিন্ন ধরনের পণ্য যখন একটা বিমা পত্রের আন্ডারে আনবে সেটাই কি বলবো আমরা, ভাসমান বিমাপত্র। ওকে, আচ্ছা, বাড়তি বা উদ্বৃত্ত বিমাপত্র যেসব ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য তাদের মজুদ পণ্যের পরিমাণ প্রায় বাড়তি বা উদ্বৃত্ত বিমাপত্র যেসব ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য যাদের মজুদ পণ্যের পরিমাণ প্রায় ওঠানামা করে। সো বাড়তি বা উদ্বৃত্ত বিমাপত্র মানে কি, মানে হচ্ছে যে ধরো তোমার ওয়্যার হাউস, এটা তোমার ওয়্যার হাউসের মধ্যে কখনো দেখা যাবে যে একটু প্রোডাক্ট থাকে, কখনো একদম ফুল প্রোডাক্ট থাকে। সো যখন প্রোডাক্ট ওঠানামা করে তখন সেই ক্ষেত্রে কি এই বাড়তি বা উদ্বৃত্ত বিমাপত্র করা হয়ে থাকে। ঠিক আছে, যে তোমার যদি মনে করো তুমি বিমা করছো একটু প্রোডাক্টের জন্য, ধরো অর্ধেক প্রোডাক্টের জন্য, কিন্তু কখনো কখনো দেখা যায় যে এক্সট্রা প্রোডাক্টও থাকে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এই যে বাড়তি বিমাপত্র করা হয়ে থাকে। তোমার যত টাকা বিমা করছো সেই বিমা দাবি দিবে, তার পাশাপাশি তোমার যদি এক্সট্রা প্রোডাক্ট খরচ হয়ে থাকে বা এক্সট্রা ক্ষতি হয়ে থাকে সেই খরচটাও কি দিবে, সেই খরচটা কে দিবে, এই উদ্বৃত্ত বা বাড়তি বিমাপত্র বিমা দাবি আর কি। যে বিমা দাবি নির্ণয়ের জন্য যেটা বেসিক ফর্মুলা ইউজুয়ালি আসে না, বাট দেখে রাখো, কাজে লাগতে পারে। বিমা দাবি এক্ষেত্রে বিমাকৃত অঙ্ক বা বিমাপত্রের মূল্য উপরে থাকবে, মোট ক্ষতিটা গুণ করবা এর সাথে, আর নিচে দেবে কি দুর্ঘটনাকালে সম্পত্তির মূল্য আর কি। দুর্ঘটনাকালে সম্পত্তির মূল্য উপরে বিমাপত্রের মূল্য আর কি ক্ষতির পরিমাণ গুণ ক্ষতির পরিমাণ। ওকে, আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আমরা কিছু এমসিকিউ দেখি। এমসিকিউ যদি দেখি যে আগুন লাগার নিম্নোক্ত কোন কারণে একটি বিমার দাবি মেটানো যাবে না, বিমার দাবি মেটানো যাবে না। বজ্রপাতের কারণে আগুন লাগতে পারে, এটা প্রাকৃতিক কারণ। বৈদ্যুতিক সম্পর্কে এটা প্রাকৃতিক হতে পারে, নৈতিক হতে পারে। বোমা লাগলে হবে না, ঠিক আছে, আগুন লাগলে ঠিক আছে, কিন্তু মনে করে এটা বোম মারলো, মনে করো যুদ্ধের কারণে বোম মারলো, এগুলা এগুলা আসবে না বিমাপত্রের মধ্যে, অগ্নিবিমার ক্ষেত্রে আসবে না। গ্যাস ক্ষয় এগুলো আসবে, এগুলো প্রাকৃতিক বা নৈতিক কোনো কারণে হতে পারে, কোনোটি না, ইটস নট অ্যান অপশন। সো বোমা বা মানে কেউ যদি মানে তোমরা হয়তো ভাবতে পারো যে হিংসাত্মক কারণে যদি কেউ বোমা ফেলে সেক্ষেত্রে বিমা দাবি পরিশোধ করার কথা, বাট ব্যাপারটা এমন না। বোমা হচ্ছে কি ক্লাসিফাইড পার্সনগুলোর কাছে থাকে, তাই ধরে নিতে হবে কি যুদ্ধরত অবস্থায় বা অন্য কোনো কারণে যদি আর্মি বা কেউ যদি বোমা ফেলে থাকে সেটার বিমা দাবি কি পরিশোধ করবে না অগ্নিবিমা। এবার আসি, কোনটি অগ্নিবিমার অপরিহার্য উপাদান নয়? দুটি পক্ষ থাকতে হবে, নির্দিষ্টতা থাকতে হবে, প্রস্তাব বা স্বীকৃতি থাকতে হবে, বৈধ প্রদান থাকতে হবে। তো ব্যবসায়ের ধরনের উপর নির্ভর করে কি মানে এটি অপরিহার্য উপাদান নয়। ওকে, ব্যবসায়ের ধরন। এবার আসি, নৈতিক ঝুঁকির প্রাধান্য বেশি দেখা যায় কিসে, অগ্নিবিমার ক্ষেত্রে। কারণ আমরা পড়ছি দুই রকম, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা কি নৈতিক কারণ। তো নৈতিক বিষয়টা এদিকে আসতেছে। অগ্নিবিমা চুক্তি সম্পাদনের জন্য চারিত্রিক সনদ কেন প্রয়োজন? কারণ নৈতিক ঝুঁকি এড়ানোর জন্য। ঠিক আছে, মনে করো তোমার গোডাউনে তোমার মন চাইছে যে মানে তোমার গোডাউনে অনেকগুলো প্রোডাক্ট আছে, এখন তুমি এগুলো বানায় ফেলছো, ধরো প্রোডাক্ট বানানোর পরে তুমি রিয়েলাইজ করছো যে হ্যাঁ প্রোডাক্টগুলো তো বিক্রি হচ্ছে না। এখন যদি বিক্রি হচ্ছে না, তুমি যদি এতগুলো প্রোডাক্ট বানায় ফেলছো, তো তোমার তো অনেক টাকা খরচ হয়ে গেছে, তোমার তো অনেক টাকা এগুলোর প্রতি ইনভেস্ট হয়ে গেছে। তুমি কি করছো, সুন্দর মতো আগুন লাগাই দিছো। আগুন লাগাই কি করছো, আচ্ছা এগুলো যদি আমি আগুন লাগাই দিই তাহলে কি হবে, এগুলো ক্ষতিগ্রস্ত হবে। যদি এগুলো ক্ষতিগ্রস্ত হয়, বিমা কোম্পানিকে যে যদি বলি আমি এগুলোর উপরে বিমা করে রাখছি, এগুলোর মধ্যে আগুন লাগছে, এখন আমাকে বিমা দাবি পরিশোধ করো, তাহলে কি হবে? সো এগুলো যদি সে বিক্রি করতে পারতেছে না, এগুলোর ভ্যালু যদি ধরো 30 লক্ষ টাকা হয়, তাহলে কি সে যদি আগুন লাগাই দেয়, বিমা কোম্পানি তাকে 30 লক্ষ টাকা দিবে। সো কেউ এই অনৈতিক কাজ করতে পারে, কেউ যদি এই অনৈতিক কাজ করতে না পারে, ফার্স্টে তাকে কী করা হয়, চারিত্রিক সনদ দেওয়া হয় যে তা আসলেই ওই লোকের চরিত্র কেমন, কারণ যাতে নৈতিক ঝুঁকিগুলো না হয়ে থাকে। সো আজকে অগ্নিবিমার পার্টটা মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করছি। তোমরা হচ্ছে বইটা পড়ো, বইয়ের মধ্যে আরও সুন্দর লাইন দেওয়া আছে বা সুন্দর ভাষায় বলা আছে। আমি মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাদের যতটুকু পড়ানো উচিত আমি ততটুকু পড়ানোর চেষ্টা করছি। আর আমি মোটামুটি যে এক্সাম্পলগুলো দিছি বোঝানোর সময়,
সেই এক্সাম্পলগুলোর মধ্যে তোমার উদ্দীপকটা থাকবে আর একটু সুগঠিতভাবে থাকবে, বাট কনসেপ্টটা তোমার ধরতে পারবে আশা করি, যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকো। সো আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।